আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের আরও একটা বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনা করব। আর এই প্রশ্নটি এসেছিল যশোর বোর্ড 2020 সালে। তাহলে দেখো যে উদ্দীপকে কী ছিল, যে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যে লোহার তৈরি একটি দণ্ডের দৈর্ঘ্য, একটা লোহার দণ্ড যার দৈর্ঘ্যটা হলো 60 সেন্টিমিটার, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ অর্থাৎ আলফা যেটা সেটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে যে দণ্ডটির তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ানো হয় তবে ঘনত্ব পরিবর্তিত হয়ে এইটা হয়ে যায়। এখন লোহার যে ঘনত্ব সেটার ভ্যালু তোমরা জানো, তোমাদের অনেকের মুখস্থ আছে যে এইটা 7800 কেজি পার মিটার কিউব। তাহলে উদ্দীপকটা আবার একটু বোঝার চেষ্টা করো যে একটা লোহার দণ্ড ছিল যার লেন্থ ছিল কত, 60 সেন্টিমিটার। আর এটার যখন তাপমাত্রা চেঞ্জ করা হলো, তাপমাত্রা পরিবর্তন করা হলো, বৃদ্ধি করা হলো 80 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু এই ঘনত্বটা দেখো, ঘনত্ব স্বাভাবিকভাবে ছিল কত, এই ভ্যালুটা ছিল 7800। তাপমাত্রা যখনই বৃদ্ধি করা হয়েছে তখন তার ঘনত্ব কমে গেছে। তো এখন প্রশ্ন হলো যে এই তাপমাত্রা পরিবর্তনের জন্য এই দণ্ডটির যে চূড়ান্ত দৈর্ঘ্য, ফাইনাল যে লেন্থটা মানে শেষ দৈর্ঘ্যটা কতটুকু হয়ে গেল। তার আদি দৈর্ঘ্য ছিল 60 সেন্টিমিটার। এখন তাপমাত্রা যখনই বাড়ানো হয়েছে তখন কি হবে, দৈর্ঘ্য অবশ্যই বেড়ে যাবে। কারণ তোমরা জানো কি যে তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের ক্ষেত্রে তোমরা জানো যে কঠিন পদার্থের যে 3 ধরনের প্রসারণ আছে, তার মধ্যে তোমরা যেটা দেখছো যে দৈর্ঘ্য প্রসারণ, তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন পদার্থের দণ্ডের কি দৈর্ঘ্য অবশ্যই বৃদ্ধি পাবে। তো এখন আমরা দেখব যে এই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে চূড়ান্ত দৈর্ঘ্যটা অর্থাৎ শেষ দৈর্ঘ্য কতটুকু হয়েছে সেটা দেখব। তাহলে এখানে তাহলে আমরা গ নম্বরের উত্তরটা একটু দেখি। গ নং প্রশ্নের উত্তর, আচ্ছা কি কি দেওয়া আছে এগুলো একটু আমরা লিখে নেই। যে এখানে দেখো 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে অবশ্যই এই যে 60 সেন্টিমিটার দেওয়া আছে এটা অবশ্যই ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য। তাহলে এখানে দণ্ডটির আদি দৈর্ঘ্য L1 এটা ইকুয়াল 60 সেন্টিমিটার, এটাকে মিটার করলে 0.6 মিটার। আচ্ছা এরপর দেখো দেওয়া আছে যে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো তোমরা জানো যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এই রাশিটিকে আলফা লেটারটি দ্বারা প্রকাশ করা হয়, গ্রিক লেটার আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল 12 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। এখন দেখো আমরা দুইটা রাশি পেয়ে গেলাম। এরপরে কি লেখা আছে যে তাপমাত্রা 80 ডিগ্রি বাড়ালে, তো তাপমাত্রা বৃদ্ধি দণ্ডটির তাপমাত্রা বৃদ্ধি এটাকে আমরা ডেল থিটা দ্বারা প্রকাশ করলে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা থিটা ইকুয়াল 80 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 80 কেলভিন লিখে। কারণ আমরা জানি কি তাপমাত্রা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে যত হবে কেলভিন স্কেলেও কিন্তু সেটাই থাকবে। এখন এখান থেকে আমাদের বের করতে হবে যে চূড়ান্ত দৈর্ঘ্য। সুতরাং চূড়ান্ত দৈর্ঘ্য, দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য L2 ইকুয়াল হোয়াট। এখন আমরা এই চারটা রাশি L1 আলফা ডেল্টা থিটা আর L2 এই চারটা রাশি নিয়ে আমরা এখন দেখি কোন থিওরিটা আমাদের জন্য অ্যাডজাস্ট হবে। তাহলে আমরা জানি
তোমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের যে থিওরিটা জানো ঠিক সেটি বসিয়ে দিলে কিন্তু হবে যে আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইডেড L1 ইন্টু ডেল্টা থিটা। এখান থেকে দেখো অবশ্যই তুমি L2 বের করতে পারবা। তাহলে আমরা L2 যেখানে আছে সেটাকে বাম পাশে নিয়ে আসি, লেফট সাইডে নিয়ে আসি, আর গুণ করি, কি হবে L2 মাইনাস L1 ইকুয়াল আলফা L1 ইন্টু ডেল্টা থিটা। এবার L2কে শুধু বামে রাখলে L1 ডান পাশে চলে গিয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কি হবে L1 প্লাস আলফা L1 ইন্টু ডেল্টা থিটা। এখন তুমি এখানে মানগুলো বসিয়ে দিলে হবে। জাস্ট আমরা একটু কমন নেই, এখানে L1 আছে তাহলে L1 যদি কমন নেই কি থাকে 1 প্লাস আলফা ডেল্টা থিটা। এখন আমরা এবার মান বসিয়ে দেব L1 এর ভ্যালুটা কত 0.6, তাহলে 0.6 এরপরে 1 প্লাস আলফার ভ্যালু হলো 12 ইন্টু 10 ইনভার্স 6, এরই সঙ্গে ডেল্টা থিটার মান হলো 80। এবার আমরা ক্যালকুলেশনটা করে দেখি যে এই রেজাল্টটা কি আসে। দেখো যে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমি একটু এদিকে ডান সাইডে কেটে লিখছি। দেখো যে ক্যালকুলেশন করলে রেজাল্টটা আসবে বা L2 ইকুয়াল, ঠিক তুমি এটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এই রেজাল্টটা কি পাবে আমরা একটু দেখি, যে এই রেজাল্টটা পাবে 0.6, এরই সঙ্গে এইগুলো তুমি একটু গুণ করে দেখবে, এই ক্যালকুলেশনটুকু 0.00576, এটা আসবে মিটার ইউনিটে। জাস্ট এখন দেখো তুমি 60 সেন্টিমিটার যেহেতু দেখছো যে এটা হলো ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য, এখন এই মিটারটাকে আমরা জাস্ট একটু যদি সেন্টিমিটার করি তাহলে এটার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারবো কেমন হয়। তাহলে এটাকে যদি এখন সেন্টিমিটার করে তাহলে 100 দ্বারা গুণ দিলে কি হবে 60, অর্থাৎ 60.0576 সেন্টিমিটার, এই যে এটা। সুতরাং L2 দণ্ডটির শেষ দৈর্ঘ্য হবে এটা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে এটা দণ্ডটির শেষ দৈর্ঘ্য। তোমার কাছে চাওয়া হয়েছিল যে চূড়ান্ত দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য কত। ওকে, এটা আমরা বের করলাম। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে যদি আসি, একটু দেখি আমাদের ঘ নম্বর প্রশ্নটি কেমন। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নটি ছিল যে শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। শিক্ষার্থী যে পর্যবেক্ষণ করে বললো যে 80 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে ঘনত্ব চেঞ্জ হয়ে এই মানটা হয়ে যাবে। দেখি তো তার পর্যবেক্ষণটা সঠিক ছিল কিনা। তাহলে এখানে কি কি দেওয়া ছিল আমরা সেইগুলো একটু কনফার্ম করি, এরপর আমরা আচ্ছা কি কি দেওয়া ছিল সেটা একটু দেখি। এখানে দেখো যে আসলে এখানে আমাদের কি বের করতে হবে, যে পর্যবেক্ষণ সঠিক কিনা, মানে ঘনত্ব বের করে দেখবো যে এই মানটা আসে কিনা, মানে তাপমাত্রা যদি 80 ডিগ্রি বাড়ানো হয় তখন ঘনত্বের মানটা চেঞ্জ হয়ে এটা হয় কিনা সেটা আমরা দেখব। এখন এখান থেকে আমাদের দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মান দেওয়া আছে, আমরা একটু লিখে ফেলি যে এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, এই ভ্যালুটা 12 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন। ওকে, তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা থিটা ইকুয়াল 80 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 80 কেলভিন। এরপরে দেখো একটা ঘনত্ব পর্যবেক্ষণকৃত ঘনত্ব যেটা, এটা কিন্তু আমরা একটু লিখে ফেলতে পারি যে মানে যে ঘনত্বটা পর্যবেক্ষণ করা হয়েছে সেটা কত, পর্যবেক্ষণকৃত ঘনত্ব রো। এটা দেখো পর্যবেক্ষণকৃত ঘনত্ব, এটাকে আমরা রো প্রাইম দিলাম, এটা দেওয়া আছে 7777.6 কেজি পার মিটার কিউব।
আর যে ঘনত্ব দেখো লোহার ঘনত্ব আবার দেওয়া আছে, এটা আমরা একটু লিখে ফেলি যে লোহার যে ঘনত্বটা, লোহার ঘনত্ব রো ইকুয়াল 7800 কেজি পার মিটার কিউব। এখন এই তথ্যগুলো কিন্তু দেওয়া আছে। এখন এখান থেকে প্রথমে আমরা কি কাজ করব, এখান থেকে আমরা একটা দেখি যে আসলে যেহেতু আমাদের ঘনত্ব এইটা আছে, এখন ঘনত্ব চেঞ্জ হয়তো এটা হচ্ছে, কিন্তু তোমরা একটা বিষয় জানবে যে ঘনত্ব এই রাশিটা ডিপেন্ড করে কার উপরে, ম্যাস বা ভরের উপরে আর আয়তনের উপরে। তো তোমরা জানো যে ঘনত্ব রো ইকুয়াল কি এম ডিভাইডেড ভি, অর্থাৎ এই ঘনত্ব কিন্তু ভরের উপর ডিপেন্ড করে আর আয়তনের উপর ডিপেন্ড করে। তো ঘনত্ব যখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এইটা হয়ে যাবে, তখন কিন্তু আসলে ঘনত্বের সাথে আয়তনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ ভর চেঞ্জ হবে না, ভর তো একই থাকবে, বস্তুর ভরের পরিবর্তন হয় না, তবে আয়তন কিন্তু এক্ষেত্রে পরিবর্তন হবে। তা আমরা দেখি যে পরিবর্তিত আয়তন এইটা কত। তাহলে আমরা ধরে নেব যে ধরি এই ধরি বস্তুটির কি আদি যে আয়তন এটা V1, এরপরে শেষ আয়তন, আমরা এরকম কিছু ধরে নেই যে ধরি দণ্ডটির আদি আয়তন V1, ভর M ও শেষ আয়তন V2। তাহলে আমরা যে লোহার দণ্ডটির কাজ করছি এটার আমরা দেখলাম যে ভরটা কি M, এরপর যেটা ইনিশিয়াল ভলিউম সেটা V1 এবং শেষ আয়তন V2, এই রাশিগুলো ধরে নিলাম। এখন দেখো আমরা জানি, আমরা একটা থিওরি জানি, সেই থিওরিটা কি যে গামা ইকুয়াল V2 মাইনাস V1 ডিভাইডেড V1 ইন্টু ডেল্টা থিটা। এটা হলো আয়তন প্রসারণ সহ গামা, সেটার থিওরিটা কিন্তু এরকম যে গামা ইকুয়াল এটা। এখন আমাদের গামা তো দেয়া নেই, আমরা আবার একটা থিওরি জানি যে একটা গামাতে হয় 3টে আলফা, গামা ইকুয়াল 3 আলফা। তো গামার পরিবর্তে যেহেতু আমরা আলফার ভ্যালুটা জানি যে আলফার মান দেওয়া আছে, তাহলে গামার পরিবর্তে আমরা লিখতে পারি কি 3 আলফা ইকুয়াল V2 মাইনাস V1 ডিভাইডেড V1 ইন্টু ডেল্টা থিটা। যেহেতু আমরা কি লিখতে পারি, যেহেতু গামা ইকুয়াল 3 আলফা। এখন এখান থেকে আমরা যদি V2-র মানটা বের করি, দেখি তো পরিবর্তিত আয়তনটা কত, তাহলে আমরা এখান থেকে কি পাবো, V2 মাইনাস V1 ইকুয়াল, এখান থেকে দেখো যে 3 আলফা V1 ডেল্টা থিটা, বা অনলি V2 ইকুয়াল কি হবে, V1 ওই পাশে গেলে V1 প্লাস 3 আলফা V1 ডেল্টা থিটা। এরপরে V1 কমন নাও, কমন নিলে কি থাকবে 1 প্লাস 3 আলফা ডেল্টা থিটা। আচ্ছা, নেক্সট লাইন আমি এখান থেকে করি, বা V2 ইকুয়াল V1 এর ভ্যালু তো আমরা জানি না, তাহলে V1 থাক 1 প্লাস 3 ইন্টু আলফার মান বসিয়ে দেই 12 ইন্টু 10 ইনভার্স 6, আর ডেল্টা থিটা কত 80। ওকে, এখন এই রাশিটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা V2 এর মানটা পাবো 1.00288 V1। তোমরা এটাকে একটু ক্যালকুলেশন করবা, দেখবা V1টা থাকবে আর সাথে এটা হবে, বা এখান থেকে সুতরাং আমরা V2 এত V1 পেলাম। এবার তাহলে আমরা V2 খুঁজে পেলাম, অর্থাৎ আয়তন চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। আয়তন অবশ্যই তোমরা জানো যে ঘনত্ব যেহেতু চেঞ্জ হবে আয়তনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভর একই থাকবে। তাহলে এখান থেকে আমরা V2 পেয়ে গেলাম। এবার আবার আমরা কি লিখতে পারি, আবার রো ইকুয়াল M ডিভাইডেড V, বা এখান থেকে দেখো আমি যদি একটু এমটা বের করে রাখি ভর, তাহলে ভর M ইকুয়াল রো ইন্টু V1। রো এর ভ্যালুটা কত তোমরা দেখছো যে লোহার ঘনত্ব 7800 দেওয়াই আছে, তাহলে আমি রো এর মানটা বসিয়ে দিলাম, এটা আদি ঘনত্ব ছিল 7800 V1।
এটা কিন্তু ভর আমরা খুঁজে পেলাম। এখন জাস্ট আমি এর পরবর্তী কাজটা একটু এই পাশে করি। দেখো এখন এখন আমরা তাপমাত্রা বৃদ্ধির পরের ঘনত্ব যদি বের করি, তাহলে এখন তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে ঘনত্ব বৃদ্ধিজনিত কারণে ঘনত্ব রো, দেখো তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে ঘনত্ব রো টু হলে, তাহলে রো টু ইকুয়াল, আমরা রো টু ইকুয়াল কি লিখতে পারবো, এম ডিভাইডেড ভি টু। তাহলে এম এর ভ্যালুটা কত, এম হলো 7800 ভি1, এম এর পরিবর্তে বসিয়ে দিলাম 7800 ভি1। আর ভি টু কত, ভি টু তো আমরা বের করছি যে তাপমাত্রা বৃদ্ধির কারণে আয়তন কত হয়ে যাবে, আয়তনটা হয়ে যাবে এই যে এই মানটা 1.00288 ভি1। এবার দেখো তো যে ভি1 আর ভি1 কেটে গেল, এখন ঠিক 7800কে তুমি এই মানটা দিয়ে ভাগ দিলেই পাবে। তো আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি তো এই ভ্যালুটা কত আসে। 7800 ডিভাইডেড 1.00288 ইকুয়াল এই ঠিক উদ্দীপকে যে ভ্যালুটা দেওয়া আছে 7777.6 ইউনিটটা হবে কেজি পার মিটার কিউব, এই ভ্যালুটাই কিন্তু আসবে। তাহলে সুতরাং আমরা পরিবর্তিত ঘনত্ব অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে যে ঘনত্ব চেঞ্জ হয়ে গেল সেই ঘনত্বের ভ্যালুটা কিন্তু এটা পেলাম। তাহলে অবশ্যই শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল। তা আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এখানে সমাপ্ত করছি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম।